ইসলামী ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে মূলত একটা ত্রিমুখী একটা লড়াই চলছে বা ত্রিমুখী একটা সংঘাত চলছে। সাতকানিয়ায় এক পাহাড়ি এলাকায় দল বেঁধে ধর্ষণের অভিযোগের প্রতিবেদন কবে দেয়া যায় সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ঠিক এভাবে আরও একটি কেস যদি বলি, বনশ্রীতে মানে 8 বছরের যে শিশুর কথা বললাম, তার পরদিনই কিন্তু বনশ্রীতে মাদ্রাসায় আরেকটি ধর্ষণের ঘটনা ঘটে। সেটারও কিন্তু কোনো বিচারের মুখ দেখেনি। $1 সমান 107 থেকে শুরু করে আস্তে আস্তে 125, 26 পর্যন্ত চলে আসছিল। তো সেই ধাক্কাটা আসলে উন্নয়ন প্রকল্পগুলোতেও লেগেছে এবং ক্রমান্বয়ে সেটা এর আগেও অনেক প্রকল্প সংশোধন করা হয়েছে, এখনও সেটা চলমান। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। প্রতিদিন ব্যস্ততার কারণে যারা দৈনিক পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা আমাদের টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। আমাদের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে সারাদিনই প্রায় আজকে বিক্ষোভ হয়েছে। তো এই বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার তাকি মোহাম্মদ জুবায়ের। তো তাকি, আজকে যে বিক্ষোভ হলো, এটার মানে কি কারণে এই বিক্ষোভটা একটু যদি বলতেন। আজকের এই বিক্ষোভটা একটি অংশ, অর্থাৎ হলো আজকের বিক্ষোভটা হয়েছিল নবনিযুক্ত যে চেয়ারম্যান, ওনাকে ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না এবং ওনার পদত্যাগ, এই দুইটা মূলত দাবি ছিল। এই বিক্ষোভের পেছনে যেতে হবে। বিক্ষোভটা তো আজকেই প্রথম বিক্ষোভ না। আপনি যদি দেখেন যে 5 আগস্টে যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো, এরপরে 6 আগস্ট থেকে ইসলামী ব্যাংকের সামনে একের পর এক কর্মসূচি হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, নানা কর্মসূচি হচ্ছে। এর মূল যে কারণটা আমরা অনুসন্ধানে যেটা পেয়েছি সেটা হলো এখানে ইসলামী ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে মূলত একটা ত্রিমুখী একটা লড়াই চলছে বা ত্রিমুখী একটা সংঘাত চলছে। এবং এই ত্রিমুখী যে লড়াইয়ের একটা পার্ট হিসেবেই মূলত একদিকে সরকার একজনকে নিয়োগ দিচ্ছে, একজনকে সরাচ্ছে, একজনকে বসাচ্ছে, আর একদিকে এর প্রতিবাদে আবার হলো একটা গ্রুপ ইসলামী ব্যাংকের তারা আন্দোলন করতেছে। এই গ্রুপটা হলো একসময় তাদের নিয়ন্ত্রণে ইসলামী ব্যাংক ছিল। আমি যদি প্রকাশ সরাসরি বলি, সেটা হলো জামাতে ইসলামের নিয়ন্ত্রণে একসময় কিন্তু ইসলামী ব্যাংক দীর্ঘ সময় ছিল। এবং পাশাপাশি আপনি জানেন, জামাতের নিয়ন্ত্রণ থেকে ইসলামী ব্যাংককে বের করার অজুহাত দেখিয়ে, আমি শব্দটা অজুহাতই বলবো, অজুহাত দেখিয়ে 2017 সালে ফিল্মি স্টাইলে গভর্নমেন্টের ওই সময়কার আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় রাষ্ট্রীয় সংস্থাগুলোর আগ্রাসী ভূমিকার মুখে ইসলামী ব্যাংকের দখল কিন্তু তখন এসালম গ্রুপ নিয়েছিল। তাহলে একটা গ্রুপ হলো যারা 17 সালের আগে যে গ্রুপটা ছিল জামাত ইসলামের নিয়ন্ত্রণে ছিল, আর একটা গ্রুপ হলো 17 সালের পর থেকে 24 সাল পর্যন্ত যে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। এই দুইটা গ্রুপ পাশাপাশি বর্তমান যে বিএনপি সরকার, তারা 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ নির্বাচনের পরে দায়িত্বে আসার পর থেকে তারা চাচ্ছে না ব্যাংকটার নিয়ন্ত্রণ জামাতের কাছে চলে যাক। তারা চাচ্ছে যে ব্যাংকটার নিয়ন্ত্রণ তাদের মতো করে রাষ্ট্রের একটা কাঠামোর মধ্যে রাখতে, বা হলো একটা তাদের দৃষ্টিতে বা তাদের বক্তব্যে একটা অরাজনৈতিক একটা নিয়ন্ত্রণে রাখতে। এই মূলত হলো মূল লড়াইটা এখানেই। মানে একদিকে সরকার চাচ্ছে নিয়ন্ত্রণ পূর্বে কারো কাছে না যাক, হয়তো এত দেশের সবচেয়ে বড় একটা ব্যাংক ইসলামী ব্যাংকের, জানেন যে শীর্ষ কয়েকটা ব্যাংকের মধ্যে একটা, এটার সাইজের দিক দিয়ে, তার আর্থিক ভিত্তির দিক দিয়ে। আবার এই ব্যাংকটা যদি সরকারের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, সেক্ষেত্রে হয়তো অনেক নিজস্ব পলিসিগত বা অনেক সুবিধা হয়তো পাওয়া যায়। সেই চিন্তা থেকে তারা নিয়ন্ত্রণের মধ্যে একটা রাখতে চাচ্ছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের মধ্যে। তো আজকে কিভাবে এই মানে যে আন্দোলনটা আজকের হলো, আন্দোলনে পুলিশকে আমরা দেখলাম টিয়ার গ্যাস খুবই সক্রিয় ছিল। তারা টিয়ার গ্যাস, জলকামান সবই ব্যবহার করেছে। বেশ কিছু আন্দোলনকে আহত হয়েছে। আন্দোলনের সূত্রপাত মূলত আজকের আন্দোলনটার সূত্রপাত হলো ঈদের আগের দিন, যে সর্বশেষ কার্যদিবস ছিল 24শে মে। ওই দিন ব্যাংকটির যে ওই সময় চেয়ারম্যান ছিলেন জুবাইদুর রহমান ওই দিন পদত্যাগ করেছিলেন। এবং ওই দিন কিন্তু একটা বোর্ড মিটিং হওয়ার কথা ছিল। ওই বোর্ড মিটিং আর ওই দিন হয়নি। ওই দিন উনি পদত্যাগ করলেন এবং ওই দিন সকাল থেকে আন্দোলন চলছিল। আন্দোলন দুইটা গ্রুপ ওই দিন আন্দোলন করছিল। একটা গ্রুপ জুবাইদুর রহমান পদত্যাগ চেয়েছিল এবং ইসলামী ব্যাংকের যিনি এমডি ওমর ফারুক খান, ওনাকে এর আগে থেকেই 49 দিনের একটা বাধ্যতামূলক একটা ছুটিতে পাঠানো হয়েছিল পর্ষদ থেকে, এবং ওনার ছুটির মেয়াদ 31 মে শেষ হয়েছে।
এবং ওনার ছুটি শেষ হওয়ার পরে ওনাকে শেষ হওয়ার শেষ সময় মানে কার্যদিবস থাকা অবস্থায় তাকেও পদত্যাগপত্র দেওয়ার জন্য বলা হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে। আমরা ঠিক এবং ওই সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলেছিলেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোট আনকোট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওমর ফারুক খানকে পদত্যাগ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে সিগন্যালটা যেটা বোঝা যায় স্পষ্ট যে সরকার চেয়েছে ওমর ফারুক খান পদত্যাগ করুক এবং ওমর ফারুক খান জামাতের রাজনীতির সাথে জড়িত, উনি জামাত ইসলামের রোকন বলে আমরা ওনার সহকর্মীদের কাছ থেকে আমরা জেনেছি। উনি ওই দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। উনি কি আসলে রোকন? আমরা যেটা ওনার সহকর্মীর কাছ থেকে জেনেছি বা ওনার দলীয় যে সূত্রগুলো আছে জেনেছি, উনি জামাত ইসলামের রোকন পদে রয়েছেন। ওই দিন যে আন্দোলনটা হয়েছিল, আন্দোলনের মুখে ওই সময় চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করলেন। ওমর ফারুক ওই দিন বোর্ড মিটিং হওয়ার কথা ছিল, বোর্ড মিটিং আর হয়নি, যে কারণে ওমর ফারুক খানের পদত্যাগপত্রটা কিন্তু বোর্ডে সিদ্ধান্ত নেবে, বোর্ড মিটিং না হওয়ার কারণে ওইটা সিদ্ধান্ত হয়নি। ওই দিন রাত 9টার দিকে বাংলাদেশ ব্যাংক একটা নতুন চেয়ারম্যান নিয়োগ করে প্রজ্ঞাপন মানে একটা তারা ইসলামী ব্যাংকের চিঠি পাঠায় এবং তাতে সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে চেয়ারম্যান করা হয়, নবনিযুক্ত চেয়ারম্যান। আজকের আন্দোলনটা মূলত হলো ওই নতুন যে চেয়ারম্যান ওনাকে ব্যাংকে প্রবেশ করতে দেয়া হবে না এবং ওনাকে পদত্যাগ করতে হবে, এই গ্রাউন্ডেই মূলত আন্দোলন। পাশাপাশি ওমর ফারুক খানকে তার পদে ফিরিয়ে আনতে হবে, তাকে তার পদে এমডি পদে রাখতে হবে, এই গ্রাউন্ডে আন্দোলন শুরু হয়। আবার আমি খুরশিদ আলমের পরিচয়টা একটু বলি। খুরশিদ আলম আগে আমরা বিভিন্ন সময় দেখেছি বা তথ্য প্রমাণে যেটা দেখা যায়, উনি জিয়া পরিষদের রাজনীতির সাথে একসময় যুক্ত ছিল। আবার 2026 সালের 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হলো, নির্বাচনে ঢাকা 17 আসন জানেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী আসন, ওই আসনে উনি এবার নির্বাচন পরিচালনা সংক্রান্ত যে কমিটিটা, ওই কমিটির সদস্য ছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বিএনপি সরকার এই সাবেক ডেপুটি গভর্নরকে ইসলামী ব্যাংকের শীর্ষ পদে বসিয়েছেন। দর্শক, কোনো ধর্ষণের ঘটনা যখন গণমাধ্যমে আসে বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, ঠিক তখন সেই মামলাগুলো নিয়েই অনেক আলোচনা হয়, কিন্তু অন্য অন্য মামলা বা অন্য অন্য ধর্ষণের যেগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না, সেগুলো খুব বেশি আগায় না, এগুলো আইনিভাবেও আগায় না, খুব একটা আলোচিত হয় না। তো এগুলো নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক রায়ান তাহরিম। রায়ান, কি আছে রিপোর্টে, আসলে কি খুঁজে পেলেন? আপনি যেভাবে বলছিলেন যে ঢাকার পল্লবীতে যে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছিল, তার 13 দিন পরে কিন্তু বিচার শুরু হয়েছে এবং আদালত কিন্তু চার্জশিট দিয়েছে। তো অথচ এই সকল ঘটনা মানে এরকম আলোচিত ঘটনা হওয়ার পরেও এই ঘটনার ঠিক 5 দিন পূর্বেই কিন্তু চট্টগ্রামের সাতকানিয়ায় এক পাহাড়ি এলাকায় দল বেঁধে ধর্ষণের অভিযোগের প্রতিবেদন কবে দেয়া যায় সেই বিষয়ে নিশ্চিত করে বলতে পারছে না পুলিশ। ঠিক এভাবে আরও একটি কেস যদি বলি, বনশ্রীতে মানে 8 বছরের যে শিশুর কথা বললাম, তার পরদিনই কিন্তু বনশ্রীতে মাদ্রাসায় আরেকটি ধর্ষণের ঘটনা ঘটে, সেটারও কিন্তু কোনো বিচারের মুখ দেখেনি। তেমনি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই 8 বছরের শিশুর ধর্ষণের আগে এবং পরে বহু ধর্ষণের ঘটনা আমরা সোশ্যাল মিডিয়া হোক বা বিভিন্ন স্থানে দেখতে পাই, কিন্তু এই পার্টিকুলারলি এই ঘটনাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছিল এবং তারপরেই কিন্তু দ্রুত বিচারের মুখ দেখেছে। এভাবে মানে আমি যেটা বলছিলাম যে চট্টগ্রামের ঘটনায় তদন্ত কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, তিনি বলছেন যে এখনো হচ্ছে মেডিকেল রিপোর্ট পায়নি এবং মেডিকেল রিপোর্ট পেতেও কিন্তু 6 মাসের মতো সময় লেগেছে, পোস্টমর্টেম রিপোর্ট, অর্থাৎ 6 মাস আমার অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু এই পার্টিকুলারলি এই ঘটনার কিন্তু বিচার শুরু হয়ে গেছে বা চার্জশিট হয়ে গেছে। তেমনি বনশ্রীর যে ঘটনাটা বলছিলাম, সেখানেও কিন্তু একই ঘটনা, যে ভুক্তভোগীর ডিএনএ রিপোর্ট পেয়েছে এবং পাশাপাশি গ্রেপ্তারও করা হয়েছে আসামিকে, কিন্তু তবুও তারা বলছে যে আমাদের হাতে এখনো সময় আছে, যে নারী ও শিশু নির্যাতন যে দমন আইন রয়েছে সেটির দমন আইনে হচ্ছে এখনো সময় আছে বলে হচ্ছে তারা আরও বেশি সময় লাগতে পারে এটাতে। তার মানে যে বিষয়গুলো খুবই প্রচারিত হয়, যেগুলো মিডিয়া অ্যাটেনশন পায়, সেগুলো নিয়েই সরকার তৎপর হয়, সেইগুলো বিচারের দাবি ওঠে। আর যেগুলো নিয়ে খুব একটা বিচার
মানে খুব একটা আলোচনা হয় না সেগুলো নিয়ে, জি। সেগুলো পড়েই থাকে, মানে বছরের পর বছরের পর বছর বিচারের অপেক্ষায় থাকে। জি, এই নিয়ে হচ্ছে আমি বিভিন্ন আইনজীবীদের সাথেও, সিনিয়র আইনজীবী সহ আইনের শিক্ষকদের সাথে কথা বলেছি। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক বোরহানউদ্দিন স্যার বলছেন যে রাষ্ট্র, গণমাধ্যম ও জনমতের বিশেষ নজর থাকা মামলাগুলো কিন্তু তদন্ত ও বিচার কার্যক্রম তুলনামূলকভাবে দ্রুত আগায়। এবং এছাড়াও সিনিয়র আইনজীবী মনজিল মোরশেদও বলছেন যে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক উচ্চ পর্যায়ে ব্যক্তিদের যে সম্পৃক্ততা এবং গণমাধ্যমের চাপ থাকায় হচ্ছে মামলাগুলো দ্রুত আগায়। কিন্তু আমরা জানি যে প্রত্যেক নাগরিকেরই কিন্তু সমান বিচার প্রাপ্তির অধিকার রয়েছে বা সাংবিধানিক অধিকার রয়েছে, যেটি বাংলাদেশের এই পার্টিকুলার কনসেপ্টের সাথে সাংঘর্ষিক। তাহরিম, ডলার নামে একজন ব্যক্তির নাম এসেছে এই রিপোর্টে, এটা আসলে কে? এবং আজকে যে আমি বলছিলাম যে 8 বছরের শিশু ধর্ষণের যে আসামিকে গ্রেপ্তার করা আদালতে তোলা হয়েছে, এবং যিনি আসামি সোহেল রানা, তিনি কিন্তু আজকে ডলার নামে একজনের কথা বলছিলেন, যে তিনি বলেছেন যে ধর্ষণ ডলার করেছে কিন্তু মেরেছে হচ্ছে সোহেল রানা। সো এখানে আসলে তদন্ত কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, এবং তিনি বলছেন যে ডলার নামে তিনি কাউকে চিনেন না, কিন্তু এখানে সোহেল রানা কিন্তু ডলার নামের একজন নাম বলছে। তো বিভিন্ন আইনজীবীরা একে বলা হচ্ছে, মানে একে বলছে যে এটি অনেক তাড়াহুড়ো করে আর কি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, এবং তিনি বলছেন যে আপিল বিভাগে এরকম তাড়াহুড়ো করে তদন্ত প্রতিবেদন জমা হলে সেটি অনেক সময় ত্রুটিপূর্ণভাবে ত্রুটি থেকে যায়, যাকে বলা হয় যে জাস্টিস হারিড অ্যান্ড জাস্টিস ব্যারিড বলা যায়। এবং মানে এভাবেই দেখা যায় যে জামিন পেয়ে যায় দিন শেষে, মানে আসামি সাজা পায় না। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে যে আমরা যখন দেখেছি 2022 সালের দিকে ডলারের দাম 85 টাকা থেকে এখন 122 টাকায় আছে, এরকমের মধ্যে মানে যে ডলারের দাম বাড়লো, তো সেই ডলারের দাম বাড়ার কারণে এর আগে নেওয়া যেসব প্রকল্প ছিল, অর্থাৎ যেসব প্রকল্প 85 টাকা ডলারে বা তার কমের ডলারের সময় নেওয়া হয়েছিল, সেসব প্রকল্প এখন রিভাইজ করার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক মোহাম্মদ আলামিন। কি ধরনের মানে সমস্যা? কারণ এখন পর্যন্ত প্রজেক্ট রিভিশনের জন্য আসছেই, এবং এটা ডলারের দাম বাড়ার কারণে। তো কি মানে ফেলেন? ধন্যবাদ আপনাকে। আসলে 2022 সালে যে ডলারের বিপরীতে টাকার মান অনেকটা কমে গেল, তখন 2021 সালের দিকে যেটা ছিল $1 সমান 85 টাকা বা 86 টাকার কাছাকাছি। তারপরে 2022 সালের এপ্রিলের দিকে করোনা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ নানান কারণে $1 সমান 107 থেকে শুরু করে আস্তে আস্তে 125-26 পর্যন্ত চলে আসছিল। তো সেই ধাক্কাটা আসলে উন্নয়ন প্রকল্পগুলোতেও লেগেছে, এবং ক্রমান্বয়ে সেটা এর আগেও অনেক প্রকল্প সংশোধন করা হয়েছে, এখনও সেটা চলমান, এবং পরিকল্পনা কমিশনে একাধিক প্রকল্পে খরচ বাড়ানো হচ্ছে এই এখন পর্যন্ত ডলার রেটের কারণে। তো আমার রিপোর্টেও অন্তত 5 থেকে 6টি প্রকল্পের কেস স্টাডি আছে, যেখানে হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র ডলার রেট বাড়ার কারণে হয়েছে। আচ্ছা, এই যে ডলারের রেট বাড়ার কারণে হয়েছে, আচ্ছা মানে প্রকল্পগুলো যখন নেওয়া হয় তখন কিভাবে নেওয়া হয়? মানে আমাকে যদি বলতেন, মানে ওই সময় ধরেন 85 টাকা ডলারের রেট, ওইটাই কি থাকবে, নাকি যখন ডলার বাড়বে তখন আস্তে আস্তে প্রকল্পেরও বাড়ে? আমি যেটা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে যে যখন এগ্রিমেন্ট হয় ওই সময়ের মূল্য দিয়েই আসলে এগ্রিমেন্টটা হয়, পরবর্তীতে সেটা বাড়তেও পারে আবার কমতেও পারে। এটা মানে নির্ধারিত রেট যখন চুক্তি হয় সেই অনুযায়ী হয় না। আর অনেক সময় আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি যে একটি প্রকল্প শুরু হয়েছে 2014 সালে, ওইটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল 2019 সালে, কিন্তু নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় সেটা প্রকল্পটা এখনো চলছে। তো নির্ধারিত সময় শেষ হয়ে গেলে ওই প্রকল্পের মানে টাকা অতিরিক্ত কিন্তু খরচ করা লাগতো না। এটা হচ্ছে আমাদের একটা মানে
অদক্ষতার কারণেও আমাদের আসলে দেশীয় টাকা নষ্ট হচ্ছে। কারণ সময় মতো আমরা বাস্তবায়ন বাস্তবায়ন করতে পারছি না। এই বিষয়ে আমি পরিকল্পনা সচিব ওনার কাছে বলছিলাম যে পরিকল্পনা বিভাগের সচিব উনি যেটা বলছে যে আসলে বাংলাদেশে প্রকল্প যেমন মানে ঠিক সময়ে শুরু করা যায় না, আবার শেষও করা যায় না। তো এইটা আসলে অধিকাংশ সময় হয়ে থাকে প্রকল্প পরিচালকদের অদক্ষতার কারণে। তারা প্রকিউরমেন্ট বোঝে না, ঠিকঠাক সময় করতে পারে না। আরো একটা বিষয় যে প্রকল্প অনুমোদন পেলেই হয় না আমাদের দেশে। দেখা গেল যে 2018 সালে একটা প্রকল্প একটিকে অনুমোদন হয়েছে, কিন্তু সেটার আর্থিক যে বিষয় আশায় থাকে, অর্থ ছাড় থেকে শুরু করে সেটা হতে হতে অনেক সময় 1.5-2 বছর লেগে যায় কাজ শুরু করতেই। এটা একটা মানে অর্থ ছাড়ে দেরি হয় কেন? অর্থ নির্ধারিত সময়ে অর্থ দেওয়ার মতো অর্থ থাকে না। অনেক সময় ডেভেলপমেন্ট পার্টনাররা তো 90% ফান্ডিং করে, তো সেক্ষেত্রে না পাওয়া উন্নয়ন সহযোগীরা যে সব উন্নয়ন সহযোগীরা যে একই ধরনের মানে ছাড় দেয় তা না। যেমন ইন্ডিয়ান কিছু প্রকল্প আছে যে তারা এলওসি মানে নির্ধারিত সময়ে দেয় না অনেক সময়। এই কারণেও ইন্ডিয়ান একটা প্রজেক্টের সময় বৃদ্ধি করতে হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রেই ইন্ডিয়ান প্রজেক্ট মানে অর্থায়ন করা প্রজেক্টগুলোতে সময় বৃদ্ধি করা প্রয়োজন। হ্যাঁ, কিছু প্রজেক্ট বাদও হয়ে গেছে। যেমন ধরেন জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত একটা ডাবল লাইন হওয়ার একটা প্রকল্প ছিল, এতে ফান্ডিং করার কথা ছিল ইন্ডিয়ার এলওসির মাধ্যমে, পরে তারা সরে গেছে, এরকম ঘটনা ঘটে। তো এখন আসলে এই যে ডলার বাড়ার কারণে আর কতদিন চলতে পারে আপনার মনে হয় যে এই প্রজেক্টটা আসা? এইটা নির্ধারণ করা খুবই কঠিন, কারণ আমি আগে যেটা বললাম সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে 2014 সালে একটা প্রজেক্ট শুরু হয়েছে, সেটা কবে নাগাদ শেষ হবে এই ধরনের কোনো আসলে নিশ্চয়তা কেউ দিতে পারবে না বাংলাদেশে। তো এইটা নিয়ে আসলে পরিকল্পনা কমিশনও কাজ করছে বলছে, তারা সবসময় বলে থাকে। এবং আগের যে প্রকল্পগুলো বর্তমান সরকার সেই প্রকল্পগুলো যাচাই বাছাই করছে, কোনগুলো আসলে কন্টিনিউ করা যায়, আবার কোনগুলো আসলে একেবারে বাদ দেওয়া যায়। তো সেটা নিয়েও তারা এখনো কাজ শুরু করেছে, প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমি যেটা কথা বলে জানতে পেরেছি, তারা বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে চিঠি দিয়ে জানিয়েছে যে তাদের তথ্যগুলো দিতে, যে তাদের কোন প্রকল্পগুলো চলমান এবং কত পার্সেন্ট কি কাজ হয়েছে, এবং সেটা আসলে মানে প্রকল্পটা কন্টিনিউ করা আসলে কতটুকু ফিজিবল। হ্যাঁ, কিছু মন্ত্রণালয় তাদের ইতোমধ্যে পাঠিয়েছে, এবং ওই যাচাই বাছাই কমিটি খুব শীঘ্রই বসবে, এবং অধিকাংশ মন্ত্রণালয় এখনো পাঠায়নি। ধন্যবাদ আলামিন, আপনাকেও ধন্যবাদ।